চলুন আজ আপনাদের নিয়ে যাই রায়গড়ের সেই ভয়ঙ্কর রাতে, যেখানে জীবন্ত আর মৃতের মাঝখানের পর্দাটা এক রাতের জন্য সরে গিয়েছিল। শুরু করা যাক আজকের এই হাড়হিম করা আখ্যান। এই কথাটা কিন্তু খুব দামি। গল্পের গভীরে ঢোকার আগে এই একটা লাইন মাথায় রাখুন। কেন বলছি সেটা একদম শেষে গিয়ে পরিষ্কার হয়ে যাবে। আমাদের গল্পটা শুরু হচ্ছে এক বেচারা ফেরিওয়ালাকে দিয়ে। এক ভয়াল রাতে প্রকৃতির রোষের মুখে পড়েছিল সে, একেবারে একা। মানুষটার নাম মধুসূদন, একজন সাধারণ ফেরিওয়ালা, গ্রামে গ্রামে ঘুরে জিনিসপত্র বেচে। কিন্তু সেই রাতে যে ঝড় বৃষ্টির মুখে সে পড়েছিল তা আগে কখনো দেখেনি। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, ভয় আর একাকিত্বে তার দম বন্ধ হয়ে আসছিল। বৃষ্টি তো থামছেই না, উল্টে বাড়ছে। আর চারপাশের গ্রামটা এমন চুপচাপ যেন মরে গেছে, একেবারে পিন ড্রপ সাইলেন্স। এই অদ্ভুত নিস্তব্ধতা মধুসূদনের ভয়টাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই যখন সব আশা প্রায় শেষ, অন্ধকারের মধ্যে একটা ছোট্ট আলোর টিপ দেখতে পেল সে। আর কিছু না ভেবে ওই আলোটাকেই ভরসা করে এগিয়ে গেল। গিয়ে দেখল ওটা একটা পুরনো চায়ের দোকান, বিপিন দাসের চায়ের দোকান। দোকানে ঢুকেই তো মধুসূদনের ধরে প্রাণ এলো। যাক, বাঁচা গেল। বিপিন দাস নামের দোকানদারও খুব আন্তরিকতার সাথে তাকে স্বাগত জানালো। কিন্তু একটা খটকা লাগলো। দোকানে আরও ৩ জন খদ্দের বসে আছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। সবাই একদম পাথরের মতো চুপচাপ। দোকান জুড়ে একটা অদ্ভুত ভারী নিস্তব্ধতা। একটু ধাতস্থ হয়ে মধুসূদন ভাবল এই ঘুমট ভাবটা কাটানো দরকার। আর তাই সে আড্ডা জমানোর জন্য এমন একটা আবদার করে বসল, যা বলাটা হয়তো ওর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। মধুসূদনের কথা শেষ হতে না হতেই কোনায় বসে থাকা এক বৃদ্ধ যেন নড়েচড়ে বসলেন। তার চোখে মুখে এমন একটা ভাব ফুটে উঠল, মনে হলো উনি যেন ঠিক এই প্রশ্নটারই অপেক্ষা করছিলেন। বৃদ্ধ যে গল্পটা শুরু করলেন সেটা এই গ্রামেরই এক পুরনো চাপা পড়ে যাওয়া সত্যি। 50 বছর আগের কথা। গ্রামের পুরোহিতের মেয়ে মোহিনীর গল্প। মোহিনী ভালোবাসত গ্রামেরই এক সাধারণ কৃষক কানাইকে, কিন্তু বাদ সাধল জমিদার বাড়ির বখাতে ছেলে প্রতাপ। সে মোহিনীকে চেয়েছিল। মোহিনী তাকে মুখের ওপর না করে দিলে রাগের মাথায় প্রতাপ আর তার 2 বন্ধু মিলে মেয়েটাকে খুন করে দেয়। বৃদ্ধ বললেন, প্রতাপ আর তার সঙ্গীরা হয়তো মানুষের বিচার থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু প্রকৃতি নিজের হাতেই তুলে নিয়েছিল বিচারের ভার। আর প্রকৃতির বিচার নাকি খুব কঠিন হয়। প্রতাপের ওই 2 সাংঘাতের কি হয়েছিল জানেন? প্রথমজন হরি রাতের অন্ধকারে এক বিষাক্ত সাপ ছোবল দিল তাকে, আর দ্বিতীয়জন বিপিন, সে তো ওই দৃশ্য দেখে ভয়েই মরে গেল। গল্পকার এরপর একটা ভয় ধরানো কথা বললেন প্রধান অপরাধী প্রতাপের মৃত্যু হয়েছিল মোহিনীর আত্মার হাতে। আর সেটা ঘটেছিল ঠিক আজকের মতোই এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে। গল্পটা শুনতে শুনতে মধুসূদনের কেমন যেন অস্বস্তি হতে লাগলো। ও খেয়াল করল দোকানের বাকি খদ্দেররা খুব অদ্ভুত আচরণ করছে। গল্পের প্রত্যেকটা কথা যেন ওদের গায়ে কাঁটার মতো বিঁধছে। মনে হচ্ছিল গল্পটা যেন ওদেরই জীবনের ঘটনা। ঠিক তখনই মধুসূদনের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। গল্পের চরিত্রগুলো আর এই দোকানের মানুষগুলো, উত্তেজিত যুবকটা, ওই গল্প বলা বৃদ্ধ, এমনকি এই হাসিমুখ দোকানদার, এদের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? ওর ভাবনা শেষ হওয়ার আগেই বৃদ্ধের গলাটা কেমন যেন বদলে গেল। ফিসফিস করে বললেন, আমি হরি, সেই সাপের বিষের জ্বালাটা আজও যায়নি। আর সঙ্গে সঙ্গে সবাই দেখল তার গলার কাছে একটা নীল দাগ ফুটে উঠেছে। তারপরই বিপিন দাস, ওই হাসিখুশি দোকানদার, তার শরীরটা কেন যেন আবছা হতে শুরু করল। ভাঙা গলায় সে বলল, আমি বিপিন, ভয়েই মরেছিলাম। আর যে যুবকটা প্রথম থেকে ছটফট করছিল, সে যন্ত্রণায় চিৎকার করে উঠল, আমি সেই প্রতাপ, আমার পাপের কোনো ক্ষমা নেই। সব শেষে, একদম শেষে, কোনায় বসে থাকা মেয়েটা মুখ খুলল। তার গলায় ছিল 50 বছরের জমানো কষ্ট। ওরা আমার সব কেড়ে নিয়েছিল, আমার বিয়ের লাল চুড়িটাও। সেই ছিল মোহিনী। মধুসূদনের তখন আর কিছুই বোঝার বাকি নেই। সে বুঝতে পারছিল সে একা নয়, সে আছে মৃতদের আসরে। রাতটা কোনোভাবে ভয়ে ভয়ে কাটল, কিন্তু সকালের আলোয় যে সত্যিটা সামনে এলো তার জন্য সে বিলকুলও প্রস্তুত ছিল না। সকাল হতেই মধুসূদন দেখল, কোথায় চায়ের দোকান? সে তো বসে আছে একটা ভাঙা বড়বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে। কাল রাতের দোকান, মানুষ, কিছুই নেই, সব উধাও। সব কিছু উধাও হয়ে গেছে। মনে হচ্ছিল যেন একটা লম্বা দুঃস্বপ্ন দেখেছে সে। কিন্তু না, ওই ধ্বংসস্তূপের মধ্যে একটা জিনিস পড়েছিল, শুধু একটাই জিনিস। মাটিতে পড়েছিল একটা টকটকে লাল চুড়ি।
ঠিক যেমনটা মোহিনী তার গল্পে বলেছিল, এটাই ছিল প্রমাণ যে যা ঘটেছিল সব সত্যি। গতরাতের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার একমাত্র সাক্ষী। অনেক অনেক বছর পর বৃদ্ধ মধুসূদন যখন এই গল্প শোনাতো, তখন বলতো আসল ভূতের ভয় নয়, ভয়টা হলো ওই নীরবতার, যে নীরবতা একটা অন্যায়কে হতে দেয়, প্রতিবাদ করে না। আর সেই নীরবতা থেকেই জন্মায় এক অভিশাপ, যা যুগ যুগ ধরে থেকে যায়।